টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধ করে হয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে কোনো এক সময় উপজেলার হাবলা ঘোষাগালী এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে টাকা ও স্বর্ণালংকার এই ঘটনাটি কারা ঘটিয়েছে এবং কিভাবে ঘটলো সেটি আমরা জানবো মাহবুব আলম থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি মাহবুব। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আজ আমি জানাবো টাঙ্গাইলে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রামের এক বৃদ্ধ দম্পতির মর্মান্তিক ঘটনা জানাবো। শ্রমিকের হাতে হয়েছে এই দম্পতি। আচ্ছা, যারা ফসল ফলাদি করে তারা প্রতি বছরই দুইবার বাজার থেকে শ্রমিক ভাড়া করে আনেন। যারা নিহত হয়েছে তাদের একজন হচ্ছেন বৃদ্ধ মোতার শিকদার ঠান্ডু মিয়া, বয়স আনুমানিক ৭৫-৭৪ এরকম হবে। তার স্ত্রী রেজিয়া বেগম, তার বয়স তার চেয়ে গ্রামের বাড়ি তো ১০-১২ বছর, মানে ৬৫-৬৪ এরকম একটা বয়স হবে। তারা এই দম্পতিকে নির্মমভাবে হত্যা করেছেন। বাজার থেকে যে শ্রমিক নিয়োগ করা হয়েছিল সেই শ্রমিকরা করেছে। এখন ঘটনা হচ্ছে গত রবিবার ২৫ তারিখ বাজার থেকে দুজন শ্রমিককে নিয়ে এসেছেন এই ঠান্ডু মিয়া। একজন হচ্ছেন শরীফ, আরেকজন সুমন। এই শ্রমিকরা এবার আনা হয়েছিল যে ধানের চারা রোপণ করার উদ্দেশ্যে। ঠিক রবিবার ধানের চারা রোপণ করার উদ্দেশ্যে আনে, রবিবার কাজটা করে, সোমবার করেছিলেন। তবে বৃদ্ধ ঠান্ডু মিয়া তার পায়ে প্রচন্ড ব্যথা ছিল। সে শ্রমিকদের বিশ্বাস করে শ্রমিকদেরকে বলেছিলেন যে আমার পায়ে প্রচন্ড ব্যথা। তখন এই ঠান্ডু মিয়া এবং ঠান্ডু মিয়ার স্ত্রী রেজিয়া বেগম দুজনে ঘরের ভিতরে ঘুমাতেন আর তাদেরকে বাইরে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। এক পর্যায়ে যখন বৃদ্ধ ঠান্ডু মিয়া বলে আমার পায়ের মাসেলে খুব ব্যথা, তখন কারণ তার বিশ্বস্ত হয়ে গেছে দুজন শ্রমিক, তারা কাজ করছে অলরেডি, তখন এই বৃদ্ধ শ্রমিকরা কবিরাজের ওষুধের কথা বলে এই ঠান্ডু মিয়াকে একটা কবিরাজের ওষুধ নিয়ে আসে। বলে কি, চাচা এই ওষুধ যদি আপনি খান আল্লাহর রহমতে আপনি নিরাময় পাবেন, এই উদ্দেশ্য করে ঠিকই ওষুধটা তাকে খেতে দেয়। কিন্তু এই ওষুধই হচ্ছে কাল। এই ওষুধের মধ্যেই ছিল চেতনানাশক কোনো কিছু একটা জিনিস। কিন্তু বুদ্ধি করে ঠান্ডু মিয়ার স্ত্রী যে রেজিয়া বেগম, সে ওষুধটা সেবন করে নাই। ঠান্ডু মিয়া খেয়ে শুয়ে আছে। ওরা তো বাইরে বারান্দা শুয়ে ছিল, কিন্তু ওদের উদ্দেশ্য ছিল তো অসৎ উদ্দেশ্য ছিল কি করা যায়। শ্রমিক দুজন পেছন দিয়ে যে টিন কেটে ঘরে ঢুকে। তবে একটা কথা জানিয়ে রাখি, প্রতিবেশীদের কাছে যখন আমি যাই তাদেরকে জিজ্ঞেস করছি, তারা তখন বললে যে শ্রমিক দুজন প্রথমে হয়তো ধারণা করে বলা হচ্ছে, তারা হয়তো কেউ দেখে নাই, কিন্তু তাদের ধারণা অনুযায়ী কথা বলছে। যেহেতু ঠান্ডু মিয়াকে চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছিল, সেই ক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে ঠান্ডু মিয়াকে হয়তো বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত শ্বাসরুদ্ধ করার পর তার তো নিশ্চিত না হয়েছিল, তখন রেজিয়া বেগম তো ওষুধ সেবন করে নাই, হয়তো সে জেগে গেছে। জেগে যাওয়ার কারণে তাকেও ঠিক একই অবস্থায় তাকেও শ্বাসরুদ্ধ করা হয়েছে। তখন শ্রমিকদের উদ্দেশ্য যা ছিল নগদ অর্থ এবং স্বর্ণালংকার লুট করে তারা পালিয়ে যায়। কিন্তু ভোরের সূর্য উঠতেই পাশের বাড়ির প্রতিবেশী ঠিক ঠান্ডু মেয়েকে ডাকাডাকি করার জন্য ভিতরে ঢুকে যায়, দেখে বিদ্যুৎ দুজনে অচেতন অবস্থায় পড়ে আছে। তারপর ডাকাডাকি করতেছে, কোনো রকমে যখন তাদের জ্ঞান ফিরছে না, তখন সে হয়তো চিন্তা করলো ঘটনা কি, কোনো একটা কিছু ঘটনা ঘটেছে। তখন বিভিন্ন জায়গায় তাকিয়ে দেখে সমস্ত কিছু এলোমেলো, কাপড় চোপড় সমস্ত কিছু এলোমেলো, এবং তাকিয়ে দেখে পিছনের যে টিনটাও কাটা। তখন সে আজ করতে পারছে কোনো না কোনো একটা ঘটনা ঘটেছে। তখন সেই ক্ষেত্রে সে নিকটতম মানে পাড়া প্রতিবেশীকে ডেকে তাদেরকে উদ্ধার করে তারা পাশেই মির্জাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের দুজনকে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঘোষণা করেন। আচ্ছা, পরবর্তীতে এই ব্যাপারে কোনো মামলা হয়েছে কিনা, বা এই যে যারা এই ঘটিয়ে পালিয়েছে তাদেরকে গ্রেফতার করা গেছে, বা তাদের পরিচয় শনাক্ত করতে পেরেছে কিনা? না, তাদের পরিচয়টা এখনো শনাক্ত করতে পারেন নাই। তবে টাঙ্গাইলের পুলিশ সুপার এম.এ. মামুনুর রশিদ আমাদেরকে জানিয়েছেন এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে, তদন্ত চলমান আছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ধন্যবাদ মাহবুব আলম।
ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আমরা কাকে বিশ্বাস করব কাকে করব না এটা কিন্তু দিন দিন যতই দিন পেরোচ্ছে ততই কিন্তু জটিল হয়ে উঠছে। আমরা যাদেরকে কাজ করার জন্য ভালোবেসে হায়ার করে নিয়ে বাসায় থাকতে দিলাম, খেতে দিলাম, তারাই কিন্তু রাতের বেলা আমাদেরকে ঘুমের মধ্যে চেতনা মিশিয়ে আমাদের প্রাণটাই কেড়ে নিল। তবে আপনারা যারা আছেন বা আমরা যারা বাইরে থেকে কাজের লোক নিচ্ছি তাদের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। যদি আমরা কাউকে বাইরে থেকে নেই তাদের অবশ্যই ভোটার আইডি কার্ডটা আমরা সংগ্রহ করব, যাতে অন্তত পক্ষে তাদের ঠিকানাটা আমাদের থাকে, এবং অপরিচিত কারো কোনো কিছু দেয়া আমরা না খেলে মনে হয় সব থেকে ভালো। কারণ কার মনে কি আছে সেটা কিন্তু বোঝা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই যে বয়স্ক যে দম্পতিগুলি আজকে এই কাণ্ডের শিকার হলো, তারা যদি কোনোভাবে বুঝতে পারতো বা তাদের যদি নাম ঠিকানা তারা সংগ্রহ করতো, তাহলে কিন্তু আসামিদের শনাক্ত করাটা খুব একটা জটিল হয়ে পড়তো না। এখন কিন্তু এই জায়গায় একটি বড় জটিলতা সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে তাদের নামের বাইরে কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে কোনো তথ্য নেই। এখনো আমরা কেউই কিন্তু নিশ্চিত না এই যে যারা এই দুটি নাম বলেছে সে নাম দুটিও সঠিক কিনা, কারণ তাদের কিন্তু মনের ভিতরে আগে থেকে একটা বাজে পরিকল্পনা ছিল। তো আমরা চেষ্টা করব যে এই ঘটনায় মোড়টা কোন দিকে যায়, আসামি গ্রেফতার হয় কি হয় না, সমস্ত কিছু জেনে পরবর্তীতে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।